সত্যি তাই বলছি। চোরের আবার বড় গলা। তোর সাথে বন্ধুত্ব করা আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আর কোনোদিনও আমার সামনে আসবি না। যদি কোনোদিন তোর এই নোংরা চেহারা আমাকে দেখাস, তাহলে আমি নিজে আত্মহত্যা করব। থাক, আর তোকে আত্মহত্যা করতে হবে না, আর কখনো তোর সামনে আসবো না। এরপর আর চাইলেও আমার মুখ দেখতে পাবি না। আচ্ছা, সত্যি কি আমাকে না দেখে থাকতে পারবি? পারবো না কেন? তুই আমার কে রে? তোর এই নোংরা চেহারা দেখলে আমার বমি পায়। যত তাড়াতাড়ি পারিস তোর এই নোংরা চেহারাটা আমাকে দেখা বন্ধ করিস। তোর এই পাপী চেহারাটা না দেখলেই পাচ্ছি। আচ্ছা, সরি রে, এতদিন তোকে ডিস্টার্ব করার জন্য। পারলে আমাকে ক্ষমা করিস, আর ভালো থাকিস। তোর এই নোংরা চেহারাটা না দেখালেই ভালো থাকবো। আচ্ছা, তোর কথাই রাখবো। এই বলে সাকিবের বাসা থেকে বেরিয়ে আসলাম। রাস্তায় হাঁটতেছি আর দুই চোখের অশ্রু বিসর্জন দিচ্ছি। এভাবে হাঁটতে হাঁটতে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি বাবা দরজায় দাঁড়িয়ে আছে। আমাকে দেখে আমার কাছে আসলো আর বলল, কোথায় ছিলিস এতক্ষণ? আমি চুপ করে আছি। এতক্ষণ কই ছিলি? রাস্তার ছেলেদের মতো এত রাতে বাইরে কি করিস? আমার মান সম্মানে তো 12টা বাজিয়ে দিছিস। তোর বন্ধুরা বইটা চান্স পাইছে, আর তুই মেয়েদের সাথে ইফটিজিং করে দিন কাটাচ্ছিস। তোকে ছেলে বলতে আমার লজ্জা করে। আচ্ছা, রাস্তায় এত মানুষ মারা যায়, তোকে কি আল্লাহ তাআলা দেখতে পায় না? আব্বা, তোর ওই মুখে আর আমার নাম নিবি না। আজ থেকে তোর এই বাড়িতে খাওয়া বন্ধ। কেউ যদি ওকে খাবার দেও তো আমার চেয়ে খারাপ কেউ হবে না। এই বলে বাবা চলে গেল আর আম্মা দূরে দাঁড়িয়ে কাঁদছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর সিমি আপু রুমে এসে খাবার দিয়ে গেল। দেখলাম ওর চোখেও পানি। খাবার দিয়ে চলে গেল। খাবার আর গলা দিয়ে নামলো না। সকালে যেতে হবে নতুন গন্তব্যে। এতক্ষণ কি হলো কিছুই বুঝলেন না তো? আসুন আপনাদেরকে বুঝিয়ে দেই। তার আগে পরিচয়টা দিয়ে দেই। আমি সালাফি, বাবা মায়ের তৃতীয় ও সবচেয়ে ছোট ছেলে। বাবা মা আর বোনদের চোখের মণি। বড় বোনের নাম তুলি, মেজ বোনের নাম সিমি। বড় বোনের বিয়ের সম্বন্ধ চলতেছে। আমরা চারজন বেস্ট ফ্রেন্ড। বলতে গেলে আমরা চারজন, কিন্তু আত্মা একটাই, সাকিব, লিমা, সাব্বির আর আমি। এখন গল্পে আসা যাক। কলেজ জীবন আমাদের ভালোই চলছিল। লিমা আমার অনেক কেয়ার করত। বলতে গেলে ওর সব কথা আমার সাথেই বেশি শেয়ার করত। প্রথমে বন্ধুত্ব থাকলেও আস্তে আস্তে আমার জীবনে লিমা অনেকটা জায়গা দখল করে নেয়। কিন্তু জানতাম না এটাই আমার জীবনে সবচেয়ে ভয়ঙ্কর আধার ডেকে আনতে চলেছে। একদিন কলেজ থেকে বাসায় যাচ্ছিলাম, হঠাৎ দেখি একটা মেয়ে আনমনে হাঁটছে। পিছনে একটা গাড়ি আসতেছে, কিন্তু সেদিকে তার কোনো খেয়াল নাই। রিক্সা থেকে নেমে দৌড়ে মেয়েটার কাছে গিয়ে মেয়েটাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। এতে মেয়েটা ছিটকে গিয়ে রাস্তার পাশের পোলের সাথে বাড়ি খেয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল। মেয়েটার জামার কিছুটা অংশ ছিঁড়ে গেছে আর মাথা দিয়ে রক্ত পড়ছে। দৌড়ে মেয়েটার কাছে গিয়ে মাথাটা কোলে নিয়ে পাশের মানুষদের সাহায্য চাইলাম, কিন্তু সবাই ভিডিও করা নিয়ে ব্যস্ত। তাই মেয়েটাকে কোলে নিয়ে ছুটতে লাগলাম। পাশ দিয়ে যাচ্ছিল লিমা, সেদিকে আমার খেয়াল নাই। হাসপাতালে নিয়ে মেয়েটাকে ভর্তি করে মেয়েটার ফোন থেকে ওর বাসায় ফোন দিলাম। মেয়েটার আত্মীয় স্বজন আসলে আমি বাসায় চলে আসলাম। বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে গেল। বাসায় আসতেই দেখি আব্বা দরজায় দাঁড়িয়ে আছে। আমাকে আসতে দেখেই কিছু না বলে আমার গালে সজোরে 2টা থাপ্পড় মারলো। এরপর যা বলল তা শুনে নিজের কানকেই বিশ্বাস করতে পারছিলাম না। বাসার গেটে আব্বা দাঁড় করিয়ে জিজ্ঞেস করলো, কোথায় গিয়েছিলিস? কলেজে আব্বা। মিথ্যে বলতে তোর লজ্জা করে না? দিনে দুপুরে অন্য মেয়ের সাথে ঢলাঢলি করতে তোর লজ্জা করে না? একটা বারও আমার কথা ভাবলি না? আমার সম্মানের কথা ভাবলি না? আব্বা, আমি কি করছি? তুই কি করছিস জানিস না, তাই না? কুলাঙ্গার কথাকার, কি করেছিস মনে নেই? দাঁড়া, আমি মনে করে দিচ্ছি। লিমা। আব্বা লিমা বলে ডাক দেওয়ার সাথে সাথে লিমা ঘর থেকে বেরিয়ে আসলো। দেখলাম ওর চোখে পানি। এই কুলাঙ্গাটা কে করেছে ওর মনে নেই, ওকে মনে করে দাও তো। লিমা ওর ফোন বের করে একটা ভিডিও চালু করলো। ভিডিওতে আমাকে আর ওই মেয়েটাকে স্পষ্ট দেখা যাচ্ছে। আমি মেয়েটাকে কোলে নিয়ে দৌড়াচ্ছি। মনে পড়েছে এবার কি অপরাধ করেছিস? তোর মতো কুলাঙ্গারের মুখটা দেখতেও ঘৃণা লাগছে। আব্বা, আমার কথাটা আগে শুনো প্লিজ। কি শুনবো তোর কথা? অপরাধ করেও তুই মুখে মুখে কথা বলছিস? আচ্ছা, তুই কি সত্যি আমার সন্তান? এই কথা শুনে মা কাঁদতে লাগলো। মায়ের কান্না দেখে আমারও চোখে পানি চলে আসছে। আজ আমার জন্য মায়ের সতীত্বের প্রশ্ন উঠেছে, আর একজন নারীর কাছে তার সতীত্বের দাম সবচেয়ে বেশি।
আব্বা আমাকে যা বলার বলো, মাকে কিচ্ছু বলবে না। আমার সাথে রেগে কথা বলিস? এত বড় সাহস তোর? দাঁড়া, তোর সাহস ছোটাচ্ছি। এই বলে আব্বা একটা লাঠি এনে এলোপাতাড়ি পিটাতে লাগলো। আমি শুধু কাতরাচ্ছি আর বলছি, আব্বা আমি কোনো খারাপ কাজ করি নাই, কিন্তু কে শোনে কার কথা, আব্বা মারতেই আছে। অন্যদিকে সিমি আপু মাকে ধরে কাঁদতেছে আর বলছে, মা, আব্বাকে মারতে মানা করো, এভাবে মারলে ভাইয়া মারা যাবে। ও মা, তুমি তো মা, প্লিজ তুমি কিছু করো। মা কিছুই বলছে না, শুধু কাঁদছে। অন্যদিকে লিমা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শকের মতো দেখছে, সাথে বড় আপুও। সিমি আপু কোনো উপায় না পেয়ে আব্বার পা জড়িয়ে ধরে বলছে, আব্বা প্লিজ ভাইয়াকে ছেড়ে দাও, আর মেরো না, ভাইয়া মরে যাবে। আব্বা তুমি দয়া করো। সিমি আপুর কথায় মনে হয় আব্বার কিছুটা দয়া হয়েছে, তাই আব্বা আমাকে ছেড়ে দিয়ে বললেন, আজ তোকে ছেড়ে দিলাম, কিন্তু তোর খাওয়া দাওয়া বন্ধ, তোর কলেজ যাওয়া বন্ধ। তোকে আর পড়তে হবে না। কেউ যদি ওকে খাবার দেয়, তার জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। এই বলে আব্বা চলে গেল। মাও কাঁদতে কাঁদতে চলে গেল, সাথে বড় আপুও। সিমি আপু দৌড়ে এসে আমার মাথা ওর কোলে নিয়ে কাঁদতে লাগলো, আর লিমাকে বলল, একটু সাহায্য করো তো প্লিজ, ভাইয়াকে রুমে নিয়ে যাই। ওকে ছুতেও আমার ঘৃণা হয়, আর সাহায্য তো দূরের কথা। তোমরা না বেস্ট ফ্রেন্ড? তাহলে তুমি এসব বলছো কেন? বেস্ট ফ্রেন্ড? হাসালেন। ওর মতো চরিত্রহীন আমার বেস্ট ফ্রেন্ড? ও মরলেও আমার যায় আসে না। চুপ, আর একটাও বাজে কথা বলবে না। আজকের জন্য অনেক পস্তাবে তুমি। এখন আমাদের বাসা থেকে বের হও। যাচ্ছি, আপনাদের বাসায় থাকতে আসি নাই। চরিত্রহীনের বোনের আবার বড় কথা। এই বলে লিমা চলে গেল। সিমি আপু আমাকে ধরে রুমে নিয়ে গেল আর ব্যান্ডেজ করে দিল। আমি আপুকে বললাম, সত্যি বলছি আপু, আমি কিছু করি নাই। আমার তোর উপর বিশ্বাস আছে। আচ্ছা দাঁড়া, তোর জন্য খাবার নিয়ে আসছি। থাক আপু, খাবো না, একটু আদর করে দাও তো, আজ তোমার আদর খাওয়ার খুব ইচ্ছে করছে। আচ্ছা আয়। আমি আপুর কোলে মাথা রাখলাম, আর আপু আমার মাথায় হাত বুলাতে লাগলো। এভাবে কখন যে ঘুমিয়ে গেছি মনে নাই। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ভাবছি খাবার টেবিলে যাব কি না। একবার ভাবলাম যাব না, আবার ভাবলাম কাল হয়তো আব্বা রাগের মাথায় বলেছে। 7-5 ভেবে চলে গেলাম খাবার টেবিলে, দেখলাম সবাই খাচ্ছে। আমি গিয়ে মাকে বললাম, আজকে আমাকে না ডেকে খেতে শুরু করছো? খাবার দাও, খুব ক্ষুধা লাগছে। এরপর আব্বা যা করলো এর জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আব্বা আমাকে খাবার টেবিলে দেখে রেগে সব খাবার লণ্ডভণ্ড করে দিল। আমি যেন বাকশক্তি হারিয়ে ফেলছি। এরপর আমার কাছে এসে, জানোয়ার, তোকে না কাল বলেছি এই বাড়িতে তোর খাবার বন্ধ, তাহলে তুই এইখানে কেন? কথা কি কানে যায় না? আমি বলেছি এই বাড়ির খাবার তোর জন্য নিষিদ্ধ, তাহলে এখানে এসেছিস কেন? আমি মাথা নিচু করে বললাম, ক্ষুধা লাগছিল তাই আসছি। আচ্ছা, তুই কি আমাদের একটু শান্তিতে থাকতে দিবি না? একটু শান্তিতে খেতেও দিবি না? আচ্ছা, এখানে আসার কি দরকার ছিল তোর? একদিন না খেলে কি মরে যেতি? এত বেহায়া কেন তুই? কাল এত কিছু হওয়ার পরও তোর গলা দিয়ে খাবার নামবে? তুই এত বেহায়া কোথা থেকে হলি বুঝলাম না তো। আমি আপুর কথা যেন বিশ্বাস করতে পারছিলাম না, যে আপু আমাকে চোখে হারায় না সেই কথাগুলো বলছে। আমার চোখ দিয়ে শুধু পানি পড়ছে। এসব তুই কি বলছিস আপু? ভাই নিজের বাসায় খাবে না তো কোথায় খাবে? না, ও এই বাসায় খাবে না। যে আমার মান সম্মানের দিকে না তাকিয়ে একটা মেয়েকে নিয়ে রাস্তায় রঙ্গ করে বেড়ায়, সে আমার ছেলে না। আব্বা আমি সত্যি খারাপ কিছু করিনি। আবার মুখে মুখে কথা, আজ তোর এমন হাল করবো। এই বলে আব্বা মারতে থাকে। একসময় আমাকে টেনে হিসড়ে রুমে নিয়ে দরজা বন্ধ করে দেয় আর বলে, এই রুমে যেন খাবার না দেয়। আমি রুমের মেঝেতে বসে কান্না করছি। কতক্ষণ কাঁদছি মনে নাই, পেটের ক্ষুধায় মরে যাচ্ছি। হঠাৎ দেখি সাকিব কল করছে। কল করেই বলল, আজ কলেজে আসিস নাই কেন রে হারামি? দোস্ত প্লিজ কিছু খাবার আমার রুমের জানালা দিয়ে দিবি প্লিজ, আর কিছুক্ষণ এইভাবে থাকলে মরে যাব। এইভাবে বলছিস কেন? কি হয়েছে বল? প্লিজ দোস্ত দিয়ে যা। এখনই যাচ্ছি, একটু ওয়েট কর। কিছুক্ষণ পর সাকিব খাবার নিয়ে এসে জানালা দিয়ে দিল। আমি ঠিক মতো হাঁটতে পারছি না। আমার অবস্থা দেখে সাকিব কেঁদে দিল আর বলল, তোর এই অবস্থা কেন দোস্ত? কি হয়েছে তোর? কে তোরে এই অবস্থা করেছে? প্লিজ বল দোস্ত। সব আমার ভালো মানুষের ফল রে। আচ্ছা তুই যা, আব্বা দেখলে খুব রাগ করবে, যা প্লিজ। সাকিবকে অনেক বুঝিয়ে পাঠিয়ে দিলাম। এইভাবে প্রায় 1 মাস চলল। সাকিব প্রতিদিন খাবার দিয়ে যায়। একদিন হঠাৎ দেখি কে জানি দরজা খুলে দিল। দরজা খোলার সাথে সাথে সিমি আপু দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমার চোখ দিয়ে পানি বের হচ্ছে না।
কেন হচ্ছে না জানি না, পিছনে দেখলাম সাকিবার মা দাঁড়িয়ে আছে। মা, কেমন আছো? বেঁচে আছি কিনা দেখতে আসছো তাই না? দেখো, মরি নাই, বেঁচে আছি। মা আমার কথা শুনে কাঁদতে কাঁদতে চলে গেল। এই দোস্ত, তাড়াতাড়ি রেডি হয়ে নে, বাইরে যাব। আমি সাকিবের কথা শুনে স্তব্ধ হয়ে গেলাম। ও কি সত্যি বলছে? কি ভাবছিস? সত্য বলছি। আর তাড়াতাড়ি নে, বাইরে যাব। চেহারা কি করে রাখছিস? সাকিবের কথায় বাহিরে যাওয়ার লোভটা সামলাতে পারলাম না। তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম। আয়নার সামনে গিয়ে নিজেকেই চিনতে পারলাম না। মনটা খারাপ হয়ে গেল। সাকিব পিছন থেকে ঘাড়ে হাত দিয়ে বলল, মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। তুইও কি ওদের মতো মনে করিস আমি চরিত্রহীন? দুনিয়ার সবাই বললেও আমি বিশ্বাস করব না। আমি আমার বন্ধুকে চিনি। তাহলে লিমা চিনল না কেন? ওর কথা বাদ দে, ওর নামও আর বলবি না। আচ্ছা, আমিও তোমাদের সাথে যাব। ঠিক আছে আপু, চলেন। তিনজনে বাহির হলাম। রুমের বাহিরে দেখি আব্বা মাথা নিচু করে বসে আছে। আমাদের আসার শব্দ শুনে আমার দিকে কেমন করে যেন তাকালো। আমি দেখার সাহস পেলাম না। বাহিরে চলে আসলাম। বাহিরে বেরিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। আজ কতদিন পর খোলা আকাশ দেখলাম। বাহিরের মানুষজন কেমন করে যেন দেখছে। চল আগে সেলুনে যাব। তিনজনে সিএনজিতে এসে আগে সেলুনে গেলাম। সিমি আপু আর সাকিব অনেক কথা বলছে আমার মন ভালো করার জন্য। আমি শুধু শুনছি। সেলুন থেকে তিনজনে একটা পার্কে গেলাম। সেখানে গিয়ে একপাশে তিনজনে বসলাম। সাকিব খাওয়ার জন্য কিছু আনতে গেল। আমি সিমি আপুকে বললাম, আমাকে বাহির করলে কেমনে আপু? সে অনেক কথা পরে শুনিস। না, এখন শুনবো। আচ্ছা শোন তাহলে। আমি সাকিবকে অনেক অনুরোধ করি আব্বাকে রাজি করানোর জন্য। সাকিব প্রায় প্রতিদিন আব্বার কাছে আসে আর হাত পা ধরে অনুরোধ করে। আব্বা অনেক ভাবে, অপমান করে, কিন্তু সাকিব হাল ছাড়েনি। অবশেষে আজ পা ধরে অনেক অনুরোধ করে কান্না করে। অবশেষে আব্বা রাজি হয়। এত কিছু হয়ে গেল আর আমি জানতে পারলাম না। কি হয়ে গেল আর কি বুঝতে পারলি না? আমি সাকিবকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। সাকিব আমাকে সান্ত্বনা দিতে লাগলো। অনেকক্ষণ তিনজনে গল্প করলাম। তারপর তিনজনে উঠে বাইরে আসতে যা দেখলাম, নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। দেখলাম লিমা একজনের সাথে। পার্কের একপাশে লিমা আর সাব্বির বসে আছে। লিমাকে দেখে ওর সাথে কথা বলার লোভটা সামলাতে পারলাম না। ওদের দিকে যেতে চাইলে সিমি আপু বাধা দিয়ে বলল, তুই ওদের কাছে যাবি না। আমি কোনো বাধা না মেনে ওদের কাছে চলে আসলাম। ওদের সামনে গিয়ে জিজ্ঞেস করলাম, কেমন আছিস তোরা? সাব্বির তাড়াতাড়ি আমার কাছে এসে বলল, আমরা ভালো আছি, তুই কেমন আছিস? কি হাল হয়েছে তোর? মাফ করে দিস ভাই। সাব্বির, তুই ওই চরিত্রহীনের কাছে মাপ চাচ্ছিস কেন? আর ওর মতো রাস্তার কুকুরের সাথে কথা বলছিস কেন? তোকে না মানা করছি? লিমা এসব কি বলছিস? ঠিকই বলছি। আর তোর ওই নোংরা মুখে আমার নাম নিবি না। আর সাব্বির, তুই থাকলে থাক, আমি গেলাম। এই বলে লিমা কাঁদতে কাঁদতে চলে যেতে লাগলো। কেন কাঁদছে বুঝলাম না। সাব্বিরও পিছে পিছে চলে গেল। সিমি আপু আমাকে বলল, বললাম না ওদের কাছে যাস না, কথা শুনিস না কেন? আরে ধুর আপু, লিমা শয়তানি করলো। ওর সাথে অনেক দিন কথা বলি নাই তো, তাই রাগ করছে হয়তো। চলো বাসায় যাই। তিনজনে বাসায় চলে আসলাম। সাকিব আমাদের নামিয়ে দিয়ে চলে গেল। রাতে খাওয়ার কথা বলতে মা আসলো। হাই বাবা, খেতে আয়, তোর সব প্রিয় খাবার রান্না করেছি আজকে। আমার ক্ষুধা নাই মা, তোমরা খেয়ে নাও। সে কি কথা, না খেলে অসুস্থ হয়ে পড়বি। এতদিন না খেয়ে যখন মরি নাই, তাহলে আর মরবো না ইনশাল্লাহ। তোমরা খেয়ে নাও। আমার কথা শুনে মা কাঁদতে কাঁদতে চলে গেল। রাতে আর কিছু খেলাম না। পরের দিন সকালে ঘুমের মধ্যে কে যেন ডাকতেছে। চোখ খুলে দেখি সাকিব ডাকতেছে। উঠে বললাম, এই শালা, এত সকালে ডাকছিস কেন? এখনো ঘুমাচ্ছিস শালা? ঘড়ির দিকে তাকিয়ে দেখ কয়টা বাজে। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9:25 বাজে। তাড়াতাড়ি রেডি হয়ে নে, কলেজে যাব। কলেজের কথা শুনে মনটা খারাপ হয়ে গেল। সাকিব বুঝতে পেরে বলল, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আব্বা মানবে না রে। তুই চিন্তা করিস না, আমি সব ম্যানেজ করে নিব। এরপর রেডি হয়ে রুমের বাহিরে আসলাম। বাসা থেকে বাহির হওয়ার সময় মা বলল, কই যাচ্ছিস বাবা? আয় খেয়ে যা। কলেজে যাচ্ছি। আর আমার খাওয়ার ইচ্ছে নেই। মাথা নিচু করে বললাম। দেখলাম খাওয়ার টেবিলে আব্বা বসে আছে।
সিমি আপু বলল, একদমই কথা বলবি না। তুই কি অন্যের খাচ্ছিস নাকি? তুই তোর খাচ্ছিস, তাই বেশি কথা না বলে খেতে আয়। কিছু না বলে সাকিব সহ কিছু খেয়ে নিলাম। তারপর বেরিয়ে পড়লাম কলেজের উদ্দেশ্যে। অনেক দিন পর আজ কলেজে গেলাম। সবাই কেমন চোখে যেন দেখছে। দূরে দেখলাম লিমা আর সাব্বির দাঁড়িয়ে আছে। সাকিবকে জোর করে ওদের কাছে নিয়ে গেলাম। ওদের সামনে গিয়ে বললাম, কিরে কেমন আছিস? কখন আসছিস কলেজে? আর দেখেও কথা বলছিস না কেন? আচ্ছা সাব্বির চল। চলে যাচ্ছিস কেন? কি বলছিস শুনতে পাচ্ছিস না? কোনো রাস্তার কুকুরের সাথে কথা বলার ইচ্ছে আমার নাই। সাব্বির চল। মনটা খারাপ হয়ে গেল। দেখলাম লিমার চেহারা আর আগের মতো নাই, অনেকটা শুকিয়ে গেছে। আমার নীরবতা দেখে সাকিব বলল, চল ক্লাসে যাই। এরপর ক্লাসে গেলাম। ক্লাস শেষ করে বাইরে এলাম। এসে দেখি লিমা আর সাব্বির কোথায় যেন যাচ্ছে। আমি ওদের সামনে গিয়ে বললাম, কোথায় যাচ্ছিস তোরা? সেই কৈফত কি তোকে দেব? তুই কে আমার যে তোকে বলতে হবে? দিতে হবে, কারণ আমি তোর বেস্ট ফ্রেন্ড। হাসালি তুই? তোর মতো চরিত্রহীন আমার বেস্ট ফ্রেন্ড? আর কোথায় যাচ্ছি জানতে চাইলি না? আমি সাব্বিরকে ভালোবাসি, ওর সাথে পার্কে যাচ্ছি। আমি লিমার হাত ধরে বললাম, লিমা এরকম করিস না প্লিজ, মরে যাব। তার বাচ্চা, কথা তোর কানে যায় না? এরপর যদি কোনোদিন আমাকে টাচ করার সাহস করিস তো মেরে ফেলবো। এই বলে ওরা চলে গেল। আর আমি শুধু একটা কথাই ভাবছি, এই কি সেই লিমা? এত মানুষের মাঝে ও আমাকে থাপ্পড় মারতে পারলো, ওইখানে দাঁড়িয়ে ওইসব ভাবছি। সাকিব কোথা থেকে যেন এসে বলল, চল বাসায় যাই। ওকে কিছু বুঝতে না দিয়ে বললাম, চল। এভাবে দিন চলতে লাগলো। প্রতিদিন বেহায়ের মতো লিমার সামনে যাই একটু কথা বলার জন্য, কিন্তু অপমান ছাড়া কিছু পাই না। একদিন কলেজ থেকে বাসায় ফিরছিলাম, কয়েকজন পুলিশ আমাকে তুলে নিয়ে যায়। তুলে নিয়ে অনেক টর্চার করে। সাকিব জানতে পেরে দ্রুত উকিল নিয়ে আমার জামিন করায়। পরে জানতে পারি লিমা নাকি আমার বিরুদ্ধে ইফটিজিংয়ের মামলা করছে। পুলিশ এমন টর্চার করে যে দাঁড়াতে পারছিলাম না। সাকিব ধরে ওর বাসায় নিয়ে যায় আর সিমি আপুকে ফোন করে সব জানিয়ে দেয়। এইভাবে জীবন চলতে পারে না সালাফি, তুই বুঝিস না কেন? ওকে খুব ভালোবাসি যে। নিজেকে সংযত রাখ দোস্ত। দেখ তোকে ঘুরে দাঁড়াতে হবে, তোকে দেখিয়ে দিতে হবে তুইও পারবি। পারবো দোস্ত, সব পারবো। আজকে থেকে আগের সালাফি মরে গেল। এভাবে দুজনে অনেক কথা বললাম। 3 দিন পর আজ আমি সুস্থ। সাকিব সহ কলেজে গেলাম। লিমা আমাকে দেখে বলল, এখনো বেঁচে আছিস? তোর তো দেখি কই মাছের প্রাণ। লিমা, আমি তোমাকে ভালো ভাবতাম, কিন্তু তুমি যে এত নিচু মন মানসিকতার তা জানতাম না। ও যে কষ্ট আমাকে দিয়েছে তার 1000 গুণ কষ্ট ওকে দিব। ও তোকে কোনো কষ্ট দেয়নি। আর একদিন এই কলেজের অন্য অনেক প্রস্তাবী। সাকিব চল তো, ভালো লাগছে না। এভাবেই নানাভাবে প্রতিদিন লিমা আমাকে অপমান করে, কিন্তু আমি আর কিছু মনে করি না। আর আমি এখন বাসায় থাকি। বলতে বলতে এইচএসসি পরীক্ষা চলে আসলো। পরীক্ষা দিলাম, ইনশাল্লাহ পরীক্ষা ভালো হইল। সে অনুযায়ী ফলাফলও আলহামদুলিল্লাহ ভালোই হলো। সবাই চয়েস দিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কিন্তু আমি আর সাকিব লন্ডনের এক মেডিকেলে চয়েস দিলাম। সেখানে আমার সিলেকশন হলো, আর সাকিবের হলো না। ও আমাকে অভিনন্দন জানালো। আমি এই ব্যাপারটা কাউকে জানাতে বাধা করলাম। আমার এতদিন লেখাপড়ার খরচ সাকিব দিয়েছে। অন্যদিকে সাব্বির কেন জানি দুজনকে আসতে বলল। গিয়ে দেখি লিমাও ওর সাথে আছে। ওদের 3 জনের ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিলেকশন হয়েছে। আমার হয়নি শুনে লিমা বলল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি যেমন তেমন রাস্তার কুকুরের জন্য নাকি যে সবার চান্স হবে? আমি শুনে হাসলাম, সাথে সাকিবও হাসলো। তারপর আমি বললাম, আচ্ছা আমার পক্ষ থেকে আজ তোদের জন্য ট্রিট। আমার কথায় লিমা যেন কেমন করে তাকালো, মনে হয় ভাবলো আমি দুঃখে পাগল হয়ে গেছি। একটু পর ওদের কাছে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে যা দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। মন খারাপ করে বাসায় আসলাম। এসে দেখি আব্বা দাঁড়িয়ে আছে দরজার সামনে। আমাকে দেখে কাছে আসলেন। এসেই ঠাস ঠাস করে চড় মেরে বলতে লাগলেন, সারাদিন কই ছিলি? আমি কোনো কথা বলছি না। তখন বড় আপু বলল, নিশ্চয়ই কোনো মেয়েকে ইফটিজিং করতে গেছিল, যার যে স্বভাব।
আপু তুই চুপ করবি? চুপ করবো কেন? সত্যি বললে গায়ে লাগে, তাই না? ওর কলেজের অনেক খারাপ ছেলেমেয়েরা বিভিন্ন ভার্সিটিতে চান্স পেয়েছে, ও পায়নি কেন? সারাদিন মেয়ের পিছনে ঘুরে বেড়ায়, আর সে নাকি হবে ডাক্তার। ওকে জন্ম দিয়েই ভুল হয়েছে। আমি বুঝি না ওর মতো কুলাঙ্গার আমাদের পরিবারে কীভাবে জন্ম নিল। আমার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না, আমার চোখ দিয়ে শুধু পানি পড়ছে। তোর মতো কুলাঙ্গারের চেয়ে আমি যদি নিঃসন্তান হতাম তবুও ভালো হতো। তোর মতো চরিত্রহীনকে এত টাকা দিয়ে খাইয়ে পরিয়ে আমি অনেক ভুল করেছি। তার চেয়ে যদি একটা রাস্তার কুকুরকে খাওয়াতাম তবুও ভালো হতো। আমার মান সম্মান নষ্ট করতো না। তোর পিছনে টাকা নষ্ট না করে সেই টাকা দিয়ে যদি ব্যাংকে টাকা রাখতাম, তবে আমার মেয়েটার বিয়ে দিতে এত কষ্ট হতো না। তুমি আমার কাছে সেই টাকা এখন চাচ্ছ? আব্বা আমার কাছে তেড়ে এসে বললেন, হ্যাঁ চাইছি। দিতে পারবি? দে, টাকা ফেরত দে। কি বলছো আব্বা? ও তোমার ছেলে, আর ওকে ভরণ পোষণ করানোর তোমার কর্তব্য। আপু তুই কথা বলিস না। আচ্ছা বেঁচে থাকলে আপনার টাকা ফেরত দিব ইনশাল্লাহ। এই বলে রুমের দিকে যাচ্ছিলাম, তখনই আব্বা বলে উঠলেন, ওইদিকে কই যাচ্ছিস? আমার বাড়িতে তোর কোনো জায়গা নেই। তুই এক্ষুনি বাসা থেকে বের হয়ে যাবি। আব্বা, কথা ভুলে যাওয়ার রোগ তোমার কবে থেকে হলো? কি বলতে চাচ্ছিস? এইসব কথা কি সবার সামনে বলবো? সইতে পারবে? আব্বা আর কোনো কথাই বলল না, চুপসে গেল। কি বলতে চাচ্ছিস আপু? হ্যাঁ, আজ সব কথা বলবো। তোর এই বাড়িতে থাকা খাওয়ার জন্য মোটা অঙ্কের টাকা নিচ্ছে আব্বা। এরপরেও কিভাবে বাসা থেকে বাইর হতে বলো আব্বা? মা কাঁদতে কাঁদতে চলে গেল। আমিও আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, রুমে চলে এলাম। কিছু ভালো লাগছিল না, না খেয়ে শুয়ে পড়লাম। পরের দিন সাকিব এসে নিয়ে গেল। ওর সাথে কোনো কথাই বলি নাই, কিছু খাইও নাই। সাকিব একটা রেস্টুরেন্টে নিয়ে গেল, তবুও ওর সাথে কোনো কথা বললাম না। খাবার অর্ডার করলো, আমি কিচ্ছু খাচ্ছি না, শুধু ওর দিকে তাকিয়ে আছি আর ও এদিক ওদিক তাকাচ্ছে। অনেক সময় ওর দিকে তাকিয়ে আছি। হঠাৎ খাবার ছেড়ে উঠে গিয়ে বিল দিয়ে আমার কাছে এসে হাত ধরে বাইকে করে একটা পার্কে নিয়ে গেল। আমার সামনে দাঁড়িয়ে বলল, কি হয়েছে তোর? এরকম কেন করলি? কি করছিস? কিছু করিস নাই। সরি, তোর কষ্ট দিলে আমি কিভাবে চুপ থাকি বল? তাই বলে আমাকে জানাবি না? তোর বাবার কথা তোকে কিভাবে বলি বল? তোর বাবার এইসব কথা তোকেই বললে তোর কি মন ভালো থাকতো? তোর খারাপ লাগতো না? আর বড় কথা হচ্ছে, তোর বাবার প্রতি কি তোর সেই আগের সম্মানটা থাকতো? আমার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। সত্যি তো, ওসব ঠিক বলছে। আমি তো এইসব কথা মেনে নিতে পারতাম না। হঠাৎ সাকিব আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, আমাকে মাফ করে দে দোস্ত। তোকে না বলে এইসব করা আমার ঠিক হয়নি। তোর এই কষ্ট আমার একদম সহ্য হয় না রে। তোকে যে আমার ভাই মনে করি, আমাকে মাফ করে দে। তোর এইভাবে চুপ থাকা একদম সহ্য হচ্ছে না। পারলে মার, তবু এরকম করিস না। আমাকে বাসায় নামিয়ে দে, ভালো লাগছে না। না, আগে কিছু খেতে হবে। কাল থেকে কিছু খাস নাই। আচ্ছা চল। এরপর দুজনেই একটু করে খেলাম। সাকিব বাসায় নামিয়ে দিতে আসছে। সাকিবকে দেখে আব্বা বললেন, সাকিব, নাস্তা করে যাও। আমার খাবারের কথা আপনার ভাবতে হবে না, আমার বন্ধুকে খাওয়ালেই হবে। এই বলে সাকিব চলে গেল। আমিও রুমে গেলাম। রাতে খাওয়ার জন্য মা ডাকতে এসে বলল, বাবু খেতে আয়। খাবো না মা। কেন খাবি না? প্লিজ আয় বাবু। খাবো না মা। আর আমাকে খাওয়ার জন্য কেন ডাকছো বুঝছি না। আমি তো রাস্তার কুকুরের চেয়েও খারাপ। ও, এবার বুঝছি। টাকার কথা ভাবছো তো? সেটা সাকিবকে বলে দিয়েছি, ও সময় মতো টাকা দিয়ে দিবে। আর কয়েকটা দিন সহ্য করো, আর মরে গেলেও মুখ দেখাবো না। মা ওড়না দিয়ে চোখ মুছতে মুছতে চলে গেল। মা চলে যাওয়ার পর অনেকক্ষণ কাঁদলাম। কিছু সময় পর সিমি আপু আসলো। এসে দেখলো আমি কাঁদছি। আমার কাছে এসে বসে ঘাড়ে হাত রাখলো। আপুকে দেখে ওর কোলে মাথা রেখে বললাম, আচ্ছা আপু, আমাকে কি রাস্তা থেকে কুড়িয়ে আনছিল? আমি মরলে কি সবাই শান্তি পাবি? একটা চড় লাগাবো বেয়াদব। আর একটা বাজে কথা বললে আর কোনোদিন তোর সাথে কথা বলবো না। এই সব হয়েছে ডিমার জন্য, ওকে তো আমি কোনোদিনও মাফ করবো না। থাক না আপু, ওর কথা বাদ দে। আপুর চোখেও পানি। দুই ভাই বোন অনেক সময় ধরে কাঁদলাম। এরপর আপু বলল,
দেখ তোর জন্য কি আনছি, বিরিয়ানি, তোর ফেভারিট খাবার। খাবো না আপু। চিন্তা করিস না, এটা বাড়ির না, আমি কিনে এনেছি। এরপর জোর করে আপু খাওয়াতে লাগলো। আমিও আপুকে খাইয়ে দিলাম। দরজার কাছে দেখি আব্বা আমাদের দেখছে আর চোখের পানি ফেলছে। আসলে কি তোর কোথাও চান্স হয়নি? আমি কোনো কথা বলছি না। আচ্ছা এখন হয়নি, ইনশাল্লাহ একদিন হবে, তুই ট্রাই কর। এই বলে আপু চলে গেল। এভাবে ভালোই দিন চলছে। কিছুদিন পর লিমা সবাইকে ডাকলো। ইচ্ছে না থাকা সত্ত্বেও সাকিবের সাথে যেতে হলো। সেখানে গিয়ে দেখি লিমা আগের চেয়ে অনেক শুকিয়ে গেছে। ওর দিকে আর তেমন তাকালাম না। লিমা সবার উদ্দেশ্যে যা বলল তা নিজের বিশ্বাস করতে খুব কষ্ট হলো। আব্বা এতটা কাজ করলো অথচ আমি কিছুই জানি না। খুব কান্না পাচ্ছিল। শোন, সবাই এখানে একজন বাদে সবার দাওয়াত। কিসের দাওয়াত? বড় আপুর বিয়ে। নিজে আমাকে ফোন করে সবাইকে বলতে বলেছেন। কোন বড় আপু? আর কার বড় আপু? লিমা আমার কথা শুনে হাসতে লাগলো। কেন হাসতেছে কিছুই বুঝছি না। আমি মাথা নিচু করে ফেললাম। সাকিব জিজ্ঞেস করলো, হাসতেছিস কেন? আর কোন বড় আপুর বিয়ে? তুলিয়াপুর বিয়ে সামনের শুক্রবার। লিমার কথা শুনে যেন আকাশ থেকে পড়লাম। আমার নিজের বোনের বিয়ে, অথচ আমি জানি না। আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করেনি কেউ। দু চোখ দিয়ে পানি পড়তে লাগলো। খুব ভালো হয়েছে তাই না? খুব ভালো হয়েছে তাই না? কোনো শুভ অনুষ্ঠানে চরিত্রহীনের থাকার কোনো অধিকার নাই। নিজের ভাই তো কি হয়েছে? চরিত্রহীন কি কুকুরের পেটে জন্মায়? আমি তো বলি আঙ্কেল সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আর সাকিব, তোকে না বললাম কোনো চরিত্রহীনকে নিয়ে আসবি না? কোনো রাস্তার কুকুরের মুখ দেখার কোনো ইচ্ছা নাই আমার। এরপর থেকে একা আসবি। আর বৃহস্পতিবার আপু যাইতে বলেছে, এই জন্য বাদে। সাকিব কিছু বলতে চাইলো, কিন্তু আমি ওকে আটকিয়ে বললাম, আমাকে একটু বাসায় এগিয়ে দিয়ে আসবি? খুব খারাপ লাগছে। কি হয়েছে তোর? কেমন লাগছে আমাকে বল। লিমা যেন কেমন করে তাকালো। সাব্বির আমাকে ধরতে আসলে সাকিব বাধা দিয়ে বলল, আমার বন্ধুকে আমি একাই সামলাতে পারবো, কাউকে লাগবে না। এরপর সাকিব আমাকে ধরে বাইকে উঠিয়ে চলে যেতে লাগলো। তারপর সাব্বির লিমাকে বলল, তোর কি মনে হচ্ছে না তুই একটু বেশি করে ফেলছিস? আচ্ছা তুই তো এমন ছিলিস না। আজ তোর জন্য বন্ধুরা আমাকে ভুল বুঝলো। তুই যা করিস এর জন্য একদিন পস্তাতে হবে, দেখিস। এই বলে সাব্বির চোখের কয়েক ফোঁটা পানি ফেলে চলে গেল। লিমা যেন বাক শক্তিহীন হয়ে গেছে। ও কিছুই বলছে না। বাইক থেকে নেমে সাকিব আমাকে ধরে রুমে নিয়ে গেল। সিমি আপু আমাকে দেখে দৌড়ে কাছে এসে আমাকে ধরে কাঁদতে কাঁদতে বলল, কি হয়েছে তোর ভাইয়া? তেমন কিছু না, আমাকে নিয়ে কাউকে ভাবতে হবে না। আমার জন্য আমার বন্ধুই যথেষ্ট। সিমি আপু অশ্রুসিক্ত নয়নে আমার দিকে চেয়ে রইল। সাকিব আমাকে রুমে নিয়ে আসার পর ওকে বললাম, পাসপোর্ট আর ভিসার কি খবর? সব রেডি। কালকে নিয়ে আসবি। আর সাব্বিরকেও নিয়ে আসিস। আচ্ছা। একটা বিষয়ে কথা বলার আছে। সাকিব চলে গেল। কিছুক্ষণ পর আব্বা আমার রুমে এসে আমার পাশে বসলো। আব্বাকে দেখে আমি একটু উঠে বসলাম। আব্বা আমাকে দেখে বলল, কেমন আছিস? মরি নাই, বেঁচে আছি। এত খবর নিতে হবে না, যা বলতে আসছেন বলতে পারেন। শুনলাম আপনার মেয়ের নাকি বিয়ে। যা শুনেছিস সব সত্য। আগামী শুক্রবার। তাই অনুরোধ করছি, তোর এই মুখ বিয়েবাড়ির কাউকে না দেখলে খুশি হব। আমি চাই না কোনো চরিত্রহীনের জন্য আমার মেয়ের বিয়ে ভেঙে যাক। তুই চাইলে তোর পা ধরছি, তবু ওই দিন বাইরে আসিস না, দয়া করে। আমি হাসতে হাসতে বললাম, আপনাকে চিন্তা করতে হবে না, আর আমার পা ধরতে হবে না। আমি কথা দিচ্ছি কাউকে মুখ দেখাবো না। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আব্বা চলে গেল। কিছু সময় পর একটা অপরিচিত নাম্বার থেকে কল আসলো। রিসিভ করে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার ফ্লাইট আগামী বৃহস্পতিবার রাত 8:15 ওকে। কল কেটে দিয়ে দেখি বড় আপু দাঁড়িয়ে আছে। আমাকে জিজ্ঞেস করলো, কিসের ফ্লাইট? কিছু না, কি বলতে আসছেন সেটা বলেন। এভাবে বলছিস কেন? একটু ভালো করে কথা বল না প্লিজ। জানিস আগামী শুক্রবার আমার বিয়ে। জানতাম না। আমার বন্ধুদের কাছে শুনলাম
আর কেউ একজন নাকি বলেছে চরিত্রহীন ছাড়া যেন সবাই থাকে। আর আপনার বাবা একটু আগেই বলে গেল যেন এই নোংরা মুখ কাউকে না দেখাই। এই কথাটাই আপনিও বলতে এসেছেন তো? বলতে হবে না, আমি আমার মুখ কাউকে দেখাবো না ইনশাল্লাহ। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আর আপনার জন্য অনেক শুভকামনা রইল। এখন আপনি আসতে পারেন। আপু চলে গেল। কিছুক্ষণ পর সিমি আপু আর মা আসলো। ওদের দেখে মাথাটা গরম হয়ে গেল। আমাকে কি একটু শান্তিতে থাকতে দিবে না? আমি কি এমন পাপ করছি যে সবাই আমাকে এত অপমান আর অবহেলা করছিস? আমি কি মানুষ না? আমার কি দুঃখ কষ্ট নাই? এর চেয়ে একেবারে মেরে ফেল আমাকে। আমার কথা শুনে সিমি আপু দৌড়ে আমার কাছে এসে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমি কি করব বুঝতে পারছি না। আমি কাঁদতে কাঁদতে বললাম, আমার কাছে কেন আসছিস? আমি তো তোদের কেউ না। এইভাবে বলিস না, জানি তুই রেগে আছিস। সত্যি বলছি, আমি জানতাম না, আমাকে মাফ করে দে। আচ্ছা ঠিক আছে, যা মাফ করলাম। এখন তোরা যা। কোথায় যাব? এই দেখ, তোদের জন্য খাবার নিয়ে আসছি, খেয়ে নে চটপট। ইচ্ছে না থাকা সত্ত্বেও মা খাওয়াই দিল। খাওয়া দাওয়া শেষে ওরা চলে গেল। আমিও ঘুমিয়ে পড়লাম। পরের দিন, দিনটি বুধবার। সকালে সাকিব আর সাব্বির আসলো। সাকিব আমাকে পাসপোর্ট আর ভিসার কাগজগুলো এগিয়ে দিয়ে বলল, এই নে তোর জিনিস। কি এসব? কিছু না। আচ্ছা কেমন আছিস তোরা? আলহামদুলিল্লাহ ভালো। সাব্বির, তোদের রিলেশন কেমন চলছে? কিসের রিলেশন? আমি হাসতে হাসতে বললাম, নে, আমার কাছ থেকে কিছু লুকাতে হবে না। আচ্ছা শোন, কাল তো লিমার জন্মদিন। আজ রাত 12টায় ওকে সারপ্রাইজ দিতে যাচ্ছি। সাব্বির, তোর কোনো আপত্তি আছে? আপত্তি কেন থাকবে? আর আমাকে জিজ্ঞেস করছিস কেন? কিছু না, সে কথাই রইল। সাকিবের বাসায় আয়োজন কর তোরা। আর সাকিব, তুই আজ আমার সাথে থাকলে কি তোর কোনো সমস্যা হবে? এইভাবে বলছিস কেন? সারাদিন আজ তোর সাথে থাকবো। আমি থাকলে কি খুব সমস্যা হবে? মাথা নিচু করে বলল, আরে তেমন কিছু না, তুই তো খুব ব্যস্ত মানুষ। লিমাকে সময় দিতে হবে তোকে, আরো কত কাজ। কিন্তু থাকতে চাইলে থাকতে পারিস। সাব্বিরও থেকে গেল। সিমি আপু আমাদের কাছে আসলো কফি নিয়ে। সিমি আপুর চোখের চাহনি আজ কেমন যেন লাগছে, কেমন করে যেন সাকিবের দিকে তাকিয়ে আছে। আমি কিছু বললাম না। একটু পর সিমি আপুকে অন্য রুমে ডেকে নিয়ে গেলাম। গিয়ে বললাম, আপু, আমি যা জিজ্ঞেস করব সত্যি কথা বলবি। আমি বুঝেছি তুই কি বলতে চাইছিস। সাকিবকে ভালোবাসিস আপু? আপু কোনো কথা বলছে না। বুঝলাম, পজিটিভ। ও যে তোর চেয়ে ছোট, মেনে নিতে পারবি? তাতে কি, ছোটদের কি ভালোবাসা যাবে না? আর যাকে ভালোবাসা যায় তাকে যে কোনো পরিস্থিতিতে মেনে নেওয়া যায়। বাহ বাহ বাহ। সিমি আপু লজ্জা পেয়ে দৌড়ে চলে গেল। আমি আবার ওদের কাছে গেলাম। তিনজনে সারাদিন অনেক মজা করলাম, অনেক কিছু খেলাম। এরপর একটা নদীর পাড়ে গেলাম। ওদের জিজ্ঞেস করলাম, আচ্ছা, আমি যদি কোনোদিন না থাকি তাহলে কি মিস করবি আমাকে? এইভাবে বলছিস কেন? আর আমাদের ছেড়ে কই যাবি? আরে সিরিয়াস হচ্ছিস কেন? তোর তো লিমা আছে। আমি যদি কোনোদিন না থাকি তাহলে আমার জন্য দোয়া করিস আর লিমাকে সামনে রাখিস। সাব্বির কিছু বলতে চাইলো, কিন্তু তার আগেই ওর ফোন বাজতে লাগলো। ফোন রিসিভ করে কথা বলছিল। সাব্বিরকে বললাম ওর ফোনটা আমাকে একটু দিতে। এরপর লিমাকে বললাম, কেমন আছিস? কেন আছি তোকে কেন বলতে যাব? তুই কে আমার? যে জন্য ফোন নিছিস সেটা বল। তোর নোংরা মুখের কথা শোনার কোনো ইচ্ছাই আমার নেই। শোন না, আজকে একটু সাকিবের বাসায় আসবি প্লিজ? না করিস না। মনে কর জীবনের শেষবারের মতো তোর কাছে চাইছি, প্লিজ প্লিজ। লিমা আমার কথা শুনে না করতে পারল না। আচ্ছা আসবো, কিন্তু একটা কথা দিতে হবে। কি কথা? আজকের পর থেকে আর তুই বলে ডাকবি না। তোর মুখে তুই ডাক শুনতে আমার ঘৃণা লাগে। আচ্ছা তাই হবে। এরপর সাব্বিরকে ফোন দিয়ে দিলাম। এরপর তিনজনে মিলে ঘর সাজানোর জন্য কিছু ফুল আর বেলুন কিনলাম। ওইসব সাব্বিরের কাছে দিয়ে ওকে সাকিবের বাসায় পাঠিয়ে দিলাম। এরপর কিছুক্ষণ পর আমরা কেক আনতে যাচ্ছিলাম। কে যেন পিছনে ভাইয়া ভাইয়া বলে ডাকছে। পিছনে তাকাতে একটা মেয়ে জিজ্ঞেস করলো, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। কে আপনি? চিনলাম না। আরে আমার কথা মনে নাই? ওই যে রাস্তায় অ্যাক্সিডেন্ট করছিলাম, আপনি আমাকে হাসপাতালে নিয়ে গেছিলেন। এরপর তো আপনার কোনো খবর নাই। ও, চিনতে পারছি। তো কেমন আছেন এখন? আলহামদুলিল্লাহ। ভাইয়া, আমি কিন্তু আপনার ছোট, আর আমার একটা নাম আছে জান্নাত। আমাকে তুমি করে ডাকলেই খুশি হব।
একটা ছেলে এসে জান্নাতের পাশে দাঁড়ালো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ইনি কে? আমার ভাইয়া। কাল আমার ভাইয়ার গায়ে হলুদ, তাই কিছু কেনাকাটা করার জন্য আসছি। ও আচ্ছা, কংগ্রেস ভাইয়া। এরপর চারজনে কথা বলছিলাম। লিমা ওই দিক দিয়ে যাচ্ছিল, আমাদের দেখে রাগ করে চলে গেল রিকশায় করে। কিছুক্ষণ পর আমরা কেক নিয়ে সাকিবের বাসায় গেলাম। রাত 11:45। লিমা দরজায় বেল বাজালো। আমি দরজা খুলে দেখি ও পেস্ট কালারের একটা হিজাব পরে এসেছে। ওর চোখ দুটো দেখেই আবার মায়ায় পড়ে গেলাম। কতক্ষণ তাকিয়েছিলাম মনে নাই। ওই, এভাবে তাকিয়ে থাকার কি আছে? একটু পিছনে ঘুর প্লিজ। আমার কথা শুনে পিছনে ঘুরলো। এরপর ওর চোখ লাল ফিতা দিয়ে বাঁধতে গেলে পিছনে ঘুরে ঠাস ঠাস করে চড় মারতে লাগলো। এরপর যা হয়েছে আপনাদের তো যা জানা। এরপর আমি চলে আসার পর সাকিব বলল, আজকের কাজটা তুই একদম ঠিক করিস নাই। তোকে আমার ফ্রেন্ড ভাবতেও আজ লজ্জা করছে। জানিস আজ সালাফি কত খুশি ছিল? আজ তোর জন্মদিন, আমাদের মনে ছিল না, শুধু ওর মনে ছিল। কি, আমার জন্মদিন? আমার তো মনেই ছিল না। আজ আমি তোকে বলছি তুই ফ্রেন্ড হওয়ার যোগ্য না। তুই আমাকে ওর কাছ থেকে দূরে সরিয়েছিস। জানিস ওর জন্য কত কষ্ট হয়েছে? কিছু বলতে পারি নাই, কিন্তু কিছু বলতে পারিনি। ওই চরিত্রহীনটা হয়ে তুইও আমাকে কথা শোনাচ্ছিস? আর একবার এই কথা বললে তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। আর কোনো দিন যদি জানতে পারি তাহলে মনে রাখিস তোকে ছেড়ে দিব না। তোর যে কষ্টটা সালাফিকে দিচ্ছিস, কোনোদিন তোদের আমি মাফ করবো না। এখন তোরা যা এখান থেকে। সাকিবের কথা শুনে ওরা চলে গেল। আজ বৃহস্পতিবার সকালে সাকিব আসছে। কিছুক্ষণ পর লিমা আর সাব্বিরও বাইকে আসলো। ম্যাচিং ড্রেস পরে দুপুরে সিমি আসলো। সাকিব, তোকে কিছু বলার আছে। বল। আমার একটা কথা রাখবি? এভাবে বলছিস কেন? তুই বলে তো নিজের জীবনটাও দিয়ে দিতে পারি। সিমি আপুর হাতটা সাকিবের হাতে দিয়ে বললাম, জীবন দিতে হবে না, আমার জীবনটাকে আগলে রাখলেই হবে। সাকিব লজ্জায় মাথা নিচু করে ফেলল, আর সিমি আপু আমার বুকে মুখ লুকালো। এত লজ্জা পেতে হবে না সাকিব, আমার বোনটাকে আগলে রাখিস, আর আমি না থাকলে ওর চোখে পানি আসতে দিস না প্লিজ। কই যাবি তুই? কোথাও যেতে দিব না। আচ্ছা ঠিক আছে, মাকে একটু ডাক দে তো। সিমি মাকে ডেকে দিল। আমি সিমিকে বললাম সাকিব আর সাব্বিরকে বাহিরে নিয়ে নাস্তা দিতে। ওরা বাহিরে গেল। মা একটু আমার পাশে বসবে? মা আমার পাশে বসলো। মাকে বললাম, আমার জন্য একটু ভাত নিয়ে আসবে, শেষবারের মতো তোমার হাতে খাবো। মা চোখের পানি আঁচলে মুছে চলে গেল। কিছুক্ষণ পর ভাত নিয়ে আসলো, আমাকে খাইয়ে দিল। খাওয়া শেষে, মা আমাকে মাফ করে দিও, আমার জন্য তোমাকে অনেক বাজে কথা শুনতে হয়েছে। আচ্ছা মা, তোমার কোলে মাথা রেখে একটু ঘুমাই। এরপর মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়লাম। বিকেলে কারো চেঁচামেচিতে ঘুমটা ভেঙে গেল। দেখলাম মায়ের কোলে এখনো শুয়ে আছি। একজনকে নিয়ে পড়ে থাকলে হবে? আজ আমার যে গায়ে হলুদ সেদিকে কারো নজর আছে? আচ্ছা, তুমি কি সত্যি আমার মা? মা কিছুই বলছে না, শুধু কাঁদছে। আমার জন্য মাকে কত কথা শুনতে হচ্ছে। মা চলে গেল। আপু বলল, রুমেই থাকিস, অনেক মেহমান আসছে, আমি কোনো অশান্তি চাই না। বলেই বড় আপু চলে গেল। সব কিছু রেডি করে নিলাম। সাকিবকে ডেকে ওর কাছ থেকে কিছু টাকা নিলাম, আর আমার কাছে কিছু ছিল। আমি একটা ব্যাগে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে 7টার দিক রুম থেকে বেরিয়ে আসলাম। পড়ে গেলাম আরেক বিপদে। আপুকে হলুদ দিতে নাকি বরপক্ষ এসেছে, মাথা নিচু করে চলে আসছিলাম, কার সাথে যেন ধাক্কা খেলাম। মাথা উঠিয়ে দেখি জান্নাত দাঁড়িয়ে আছে। জান্নাত আমাকে জিজ্ঞেস করলো, ভাইয়া, আপনি এইখানে? আপনার কোথাও লাগেনি তো? আপনি এইখানে কেন? নিশ্চয় তুলি আপুর আপনি। লিমা জান্নাতকে আর একটা কথাও বলতে না দিয়ে ঠাস করে একটা চড় মেরে বলতে লাগলো, ওই মেয়ে, তুই এখন এইখানে কেন? লজ্জা করে না? লজ্জাহীনের মতো একটা ছেলেকে ফলো করতে করতে বাসায় চলে আসছিস। আর এই বাড়িটা কি পতিতার নাকি, যে যখন পারছে এই বাসায় আসছে? লিমা তুই যা বলবি আমাকে বল, ওকে নিয়ে আর একটাও বাজে কথা বলবি না। ও আমাদের বাড়ির মেহমান। বড় আপু বিয়ের স্টেজ থেকে নেমে এসে ঠাস ঠাস করে চড় মারতে মারতে বলতে লাগলো, জানোয়ার কুত্তা, তোকে বলি নাই তোর এই পাপি মুখ আজকে কাউকে দেখাবি না? তবুও কেন বাইরে আসলি? আর কাকে বাসায় নিয়ে আসছিস? তোর সাহস কি করে হয় অন্য রাস্তা মেয়েকে বাসায় নিয়ে আসার? তুই এখন বাসা থেকে বের হবি। আব্বা, ওকে বাসা থেকে বের করে দিবা নাকি আমি কিছু করব? এরপর আব্বা
আমাকে ঘাড় ধরে বাসা থেকে বের করে দিতে লাগলো। ঘটনাস্থলে সাকিব, সাব্বির আর সিমি আপু নাই, তাই অনায়াসে আব্বা আমাকে বাসা থেকে বাহির করে দিল। আমি রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবছি জীবনটা কতই না কষ্টের। অন্যদিকে রনি ভাই, তুলি আপুর হবু বর বাসায় প্রবেশ করতে করতে শুনতে পেল বড় আপু বলছে, এই রাস্তার মেয়ে, তুমি যাবে নাকি তোমাকেও ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে হবে? কে রাস্তার মেয়ে আর কাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবেন? রনি ভাইয়াকে দেখে বড় আপু আরো কড়া গলায় বলল, এই মেয়েটাকে বলছি। ওই মেয়ে, তোমার কি লজ্জা শরম কিছুই নেই? জান্নাত দৌড়ে গিয়ে রনি ভাইয়াকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। কে রাস্তার মেয়ে? ও আমার নিজের বোন, আর তোমরা ওকে রাস্তার মেয়ে বলছো? হাউ ডিয়ার ইউ! রনি ভাইয়া চিৎকার করে বলতে লাগলো। সবাই চুপ। রনি ভাইয়ার চিৎকার শুনে সাকিব, সাব্বির, সিমি আপু সবাই চলে এসেছে। তাহলে ওইসব কি ছিল? সালাফি ওকে কোলে নিয়ে দৌড়াচ্ছিল কেন? এরপর জান্নাত সব কথা খুলে বলে। জান্নাতের কথা শুনে সবাই যেন আকাশ থেকে পড়ল। লিমা ধপ করে বসে পড়ল। ওই দিন সালাফি না থাকলে হয়তো আমার আজ জান্নাত বেঁচে থাকতো না, আর আপনারা ওকেই প্রতিদিন মৃত্যু যন্ত্রণা দিয়েছেন। আপনাদের দেখে করুণা হচ্ছে। সাব্বির লিমার কাছে গিয়ে ওকে তুলে ঠাস ঠাস করে চর মেরে আবার মাটিতে ফেলে দিয়ে বলতে লাগলো, তোর জন্য, শুধু তোর জন্য বন্ধুটার বিপদের পাশে থাকতে পারি নাই। ও আমাদের ভুল বুঝছে, শুধু তো আর জীবনেও আমাদের সামনে আসবি না। আঙ্কেল মাফ করবেন, এই বিয়ে আমি করতে পারবো না। যে মেয়ে নিজের ভাইয়ের সাথে এরকম করতে পারে, সে যে আমার সাথে করবে না তার কি গ্যারান্টি? প্লিজ বাবা, এরকম করিও না, আমি তোমার পায়ে পড়ি। না, আমি এই বিয়ে করতে পারবো না। হঠাৎ সাকিবের ফোন বেজে উঠল। ফোন রিসিভ করেই বলতে লাগলো, সালাপি কই তুই? আমার কথা বাদ দে, সময় খুব কম, রনি ভাইয়াকে ফোন দে। আচ্ছা। রনি ভাইয়া, আপনার পায়ে পড়ি, এই বিয়ে ভাঙবেন না। মেয়ের বাবার অনেক ক্ষতি হয়ে যাবে, ওনার সম্মান শেষ হয়ে যাবে। আপনার পায়ে পড়ি, মেয়েটার জীবন নষ্ট করবেন না। রনি ভাইয়া কিছুক্ষণ চিন্তা করে রাজি হয়ে গেলেন। সাকিব, তুই আমাকে মাফ করে দিস। আর 10 মিনিট পর আমার ফ্লাইট, তোকে না জানিয়ে চলে আসছি। তোদের সবাইকে ছেড়ে অনেক দূর চলে যাচ্ছি। বেঁচে থাকলে আবার দেখা হবে। না, তুই এইটা করতে পারি? কল কেটে দিছি। সাকিব হ্যালো হ্যালো করতে করতে মাটিতে বসে পড়ল আর কাঁদতে লাগলো। কিসের ফ্লাইট? আর সালাফি কোথায় যাচ্ছে? লন্ডন যাচ্ছে। কেন, ও ওখানে কি করবে? এখানে ওর মেডিকেলে চান্স হয়েছে। 10 মিনিট পর ওর ফ্লাইট। ও আমাদের সবাইকে ছেড়ে চলে যাচ্ছে। এই কথা শুনে সিমি আপু আমার কাছে এসে বলতে লাগলো, তুই যা বলছিস সব মিথ্যে, তাই না? আমার ভাই কোথাও যাবে না, তাই না? আমার ভাই আমাকে ছেড়ে কোথাও যেতে পারেই না, তুই মিথ্যে বলছিস। এইসব বলে কাঁদতে লাগলো। সাকিব সিমিকে বুকে জড়িয়ে নিয়ে কাঁদতে লাগলো। তুই এত বড় সত্যটা লুকিয়েছিস, আর সবাই কতই না ফেইলার বলে অপমান করছে। সালাফি বলতে নিষেধ করেছে। হঠাৎ সাকিবের ফোনে একটা SMS আসলো, বালিশের নিচে চিঠি আছে, পড়ে নিস। এরপর সাকিব কল দিতে লাগলো, কিন্তু ফোন অফ। সাকিব আর সাব্বির দ্রুত বাইক নিয়ে এয়ারপোর্টে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও পেল না। অবশেষে হতাশ হয়ে বাসায় ফিরে আসলো। সিমি আপু সাকিবের কলার ধরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বলতে লাগলো, ওই আমার ভাই কই? কোথায় আমার ভাই? আমার ভাইকে কোথায় লুকিয়ে রেখেছিস? আমরা অনেক খুঁজেছি, কিন্তু পাই নাই। বিশ্বাস করো। তোরা কেমন বন্ধু যে আমার ভাইটাকে আটকে রাখতে পারলি না? আমি তোদের... আর কিছু বলতে পারল না, অজ্ঞান হয়ে সাকিবের বুকে পড়ে গেল। সাব্বির বালিশের নিচ থেকে চিঠিগুলো আনলো। চিঠিগুলো পড়ে কেউ কারো চোখের পানি ধরে রাখতে পারল না। চিঠিতে লেখা ছিল, প্রিয় বাবা, প্রথমে আমার সালাম নেবেন। জানি আপনি অনেক ভালো আছেন, ভালো থাকারই কথা। আজ আপনার মেয়ের বিয়ে, এর চেয়ে বড় কথা, আজকে আপনার চোখের বিষ, যার জন্য আপনার সম্মান নষ্ট হয়েছে, সেই কুলাঙ্গারটা আর আপনার চোখের সামনে আসবে না, আর আপনার অন্ন ধ্বংস করবে না। আচ্ছা আব্বা, আপনি তো আমায় খুব ভালোবাসতেন, আমি তো আপনার চোখের মণি ছিলাম। আপনি তো আমাকে চোখে হারাতেন, আমি না খেলে আপনিও খেতেন না। আমি অসুস্থ হলে সারা রাত আমার সেবা করতেন। আমি ব্যথা পেলে আমার চেয়ে তো আপনি বেশি ব্যথা পেতেন। তাহলে কি সব মিথ্যা ছিল? আচ্ছা, আমি কি এতটা
অবহেলা পাওয়ার যোগ্য ছিলাম? আমি কি এতটাই খারাপ ছিলাম? আমি তো কোনো দিন আপনার কথার বাহিরে যাই নাই, আপনার কথা মতো সব করছি। তাহলে এতটা অবহেলা পেলাম কেন? সত্যি বলছি আব্বা, তোমার সম্মান নষ্ট হয় এমন কোনো কাজ আমি করি নাই। এমন কাজ আমি করার কল্পনাও করতে পারি না। আব্বা, তুমি তো অপরের সাহায্য করা শিখাইছো, তাহলে আজ কেন আমাকে এতটা মরার যন্ত্রণা দিলে? তাহলে কি তোমার শিক্ষা ভুল ছিল? যাই হোক, আর কথা বাড়াতে চাই না। আজ আপনার দোয়াটা অনেক প্রয়োজন ছিল, আশাও করেছিলাম, কিন্তু সবার ভাগ্যে কি সব কিছু হয়? ভালো থাকবেন। আর আমাকে এতদিন খাইয়ে পরিয়ে বড় করার জন্য ধন্যবাদ। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যাতে আপনার টাকাটা দিয়ে মরতে পারি। জানি পিতামাতার ঋণ কখনো শোধ করা সম্ভব না, তবুও চেষ্টা করব। আর এই যে বড় আপু, তোকে বলছি, তুই তো এমন ছিলিস না। তুই তো আমাকে খুব ভালোবাসতিস। আমি তো তোর বেস্ট ভাই ছিলাম। তুই তো বলতিস আমি নাকি তোর বেস্ট ভাই ছিলাম। তাহলে কি মিথ্যা বলছিস? আর একটা কথা বললেই তোর ভাই কোনোদিন কোনো মেয়েকে ইফটিজিং করেনি? একটা বাহিরের মেয়ের কথা শুনে আমার সাথে যে ব্যবহার করছেন, একটা রাস্তার কুকুরের সাথেও মানুষ সেই ব্যবহার করে না। আর আলহামদুলিল্লাহ, আমিও অতটা ফেলিয়ার না। আল্লাহ তাআলা কিছু মেধা আমাকেও দিছে। আজকে থেকে তোদের উপর থেকে ভাই আর ছেলের কলঙ্কটা উঠিয়ে নিলাম। ভালো থাকিস। আমার কথা শুনে বাবা ধপ করে বসে পড়ল। আর বড় আপু যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছেন, মাথা নিচু করে শুধু কান্না করছে। পরের চিঠি। প্রিয় লিমা, আশা করি ভালো আছো। ভালো থাকারই কথা। জানিস, তোর একটা কথার জন্য পরিবারের সবচেয়ে আদরের ছেলেটা আজ অবহেলিত। কেন করলি এমন? কি ক্ষতি করছি তোর? অন্য মানুষকে সাহায্য করাই কি আমার সবচেয়ে বড় দোষ? তুই তো আমার সবচেয়ে কাছের বন্ধু ছিলিস, আমার ব্যাপারে সব জানতিস, তাহলে এইটুকুতেই কেন এমন করলি? জানিস, তোর কেয়ার করা, অন্য মেয়েদের দিকে তাকাতে না দেওয়া, সময় মতো সকালে জাগিয়ে দেওয়া ইত্যাদি দেখে মনে করছিলাম তুই আমাকে ভালোবাসিস। এই কি তোর ভালোবাসার নমুনা? আজ একটা সত্যি কথা বলছি, তোকে খুব ভালোবাসতাম, নিজের চেয়েও। তাই তোর কাছে ছুটে যেতাম তোর এত অপমানের পরেও। কিন্তু আজ থেকে তোকে আমি ভালোবাসি না, সবচেয়ে ঘৃণা করি। তোর জন্য আমার জীবনটা শেষ হয়ে গেছে। এর চেয়ে যদি আমাকে একেবারে মেরে ফেলতিস তাহলেও এত কষ্ট পেতাম না রে। আমি যখন কষ্টের সাগরে হাবুডুবু খাচ্ছি, তখন তুই অন্য কারো প্রেমে মগ্ন। আর বেশি কিছু বলতে চাই না রে, তোকে অভিশাপ দিব না। সাব্বির খুব ভালো ছেলে, ওকে ভালো রাখিস। আর ভালোবাসার মানুষকে একটু বিশ্বাস করতে শিখিস। ভালো থাকিস সবাই। চিঠি পড়তে পড়তে সাব্বিরের দু চোখ বেয়ে পানি পড়ছে। ও যেটা ভাবছিল ওইটাই সঠিক হলো। আর একটা চিঠি বাকি আছে, ওইটাও হাতে নিয়ে পড়তে লাগলো। প্রিয় মা, সবাই ভালো থাকলেও জানি তুমি ভালো নেই। আমার জন্য তোমাকে অনেক কথা শুনতে হয়েছে, এমনকি তোমার চরিত্র নিয়েও প্রশ্ন তুলতে পিছুপা হয়নি। মা, ও মা গো, তুমি আমাকে মাফ করে দিও। সত্যি বলছি মা, তোমার ছেলে অতটাও খারাপ না মা। জানি কেউ বিশ্বাস না করলেও তুমি করবে। আজ খুব ইচ্ছা করছিল তোমার কোলে মাথা রেখে ঘুমাতে, এর জন্য তোমাকে কথা শুনতে হলো। শেষবারের মতো ইচ্ছে করছিল তোমাকে জড়িয়ে ধরে কাঁদতে, কিন্তু পারলাম না মা, আমাকে মাফ করে দিও। তোমাকে বলে আসতে পারলাম না মা। আর একটা কথা, সাকিব খুব ভালো ছেলে, আর সিমি আপু আর সাকিব দুজনকে খুব ভালোবাসে, ওদেরকে মেনে নিও। আর শেষবারের মতো একটা কথা বলছি, নিজের খেয়াল রেখো। বেঁচে থাকলে ইনশাল্লাহ একদিন তোমার এই চরিত্রহীন কুলাঙ্গার ছেলে ফিরবে। ভালো থেকো সবাই। সবাই কান্নায় ভেঙে পড়েছে। বিয়েবাড়ি যেন কান্নাপুরীতে পরিণত হয়েছে। সবচেয়ে সিমি আপু সাকিবের বুকে মাথা রেখে খুব কান্না করছে। হঠাৎ মা কান্না থামিয়ে বলতে লাগলো, সাকিব, আমার একটা কথা রাখবে বাবা? বলেন আন্টি, নিজের ছেলে মনে করে বলতে পারেন। তুমি আমাকে আর সিমিকে তোমার বাসায় নিয়ে যাবে? আমার সালাফি আসলে সব খরচ করে দিয়েছে। আমি জানি আমার ছেলে একদিন ফিরে আসবে, আর খুব তাড়াতাড়ি। এইসব কি বলছেন আপনি আন্টি? আমি কি আপনার নিজের ছেলে না? আর যতদিন হচ্ছে আপনি থাকবেন, আজ থেকে আমিও আপনার আর একটা সন্তান। পাবেন তো আমাকে ছেলে হিসেবে মেনে নিতে? কি বলছো এসব? তুমি তুমি কোথাও যাবে না।
আপনার কাছে কি আমি অনুমতি চাইছি? এতদিন কিছুই বলি নাই। আজ বলবো আপনি আমাকে আর তুমি করে ডাকবেন না। আপনার মুখটাও দেখতে আমার ঘৃণা হচ্ছে। আচ্ছা, নিজের জন্ম দেওয়া ছেলের সাথে কি কেউ এমন করতে পারে? ও হ্যাঁ, আর একটা কথা, আপনি তো বলেই দিয়েছেন যে আমার ছেলে আপনার জন্ম দেওয়া কি না তা নিয়ে আপনার সন্দেহ হয়। ছি, এমন একটা মানুষের সাথে এতদিন সংসার করছি যে কিনা আমার চরিত্রে কলঙ্কের দাগ দিতেও দুবারও ভাবে না। আজ থেকে আপনি আমার কাছে মৃত। যতদিন আমার ছেলে ফিরবে না ততদিন আপনি আমার কাছে মৃত হয়েই থাকবেন। মা, এরকম করো না। তুমি তো জানো আব্বা তোমাকে কত ভালোবাসে। আর কাল আমার বিয়ে, তুমি কি তোমার মেয়েকে শেষ বিদায় দেবে না? হাসালি তুই, কত ভালোবাসে সেটা তো দেখতে পারলাম। আর তুই কি বললি? আমি তোর মা? দুপুরে কি বলেছিস মনে আছে? আমি তোর মা, তা নিয়ে তোর সন্দেহ হয়? একজন মায়ের কাছে এটা কতটা কষ্টের কথা জানিস? আজ থেকে আমার একটা ছেলে একটা মেয়ে। সাকিব, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও বাবা। সব আমার দোষ। আজ আমার জন্য এসব হচ্ছে। তোমরা আমাকে মাফ করে দাও। খুব বেশি ভালোবেসে ফেলেছিলাম, তাই ওর পাশে কোনো মেয়েকে দেখতে পারি নাই। এই বলে লিমা কাঁদতে লাগলো। সাকিব চলো আমার। হঠাৎ সাকিবের ফোন বেজে উঠল। সাকিবের ফোনে ওই পাশ থেকে ফোন দিয়ে এয়ারপোর্টে থেকে একজন বলল, আপনি কি সাকিব বলছেন? হুম, আমি সাকিব বলছি। আপনি কে? আমি এয়ারপোর্ট থেকে বলছি। সালাফি ইসলামের আপনি কি হন? আমি ওর ভাই হই। কেন? আমরা দুঃখের সাথে জানাচ্ছি যে 8:15 ছেড়ে যাওয়া ফ্লাইটটি দুর্ঘটনায় বিধ্বস্ত হয়ে গেছে, কেউ বেঁচে নেই। আপনারা এসে লাশ চিহ্নিত করে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হলো। সাকিব ধপাস করে মাটিতে বসে পড়ে আর কাঁদতে থাকে। সাকিবের কান্না দেখে মা জিজ্ঞেস করে, কি হয়েছে বাবা? সাকিবের মুখ দিয়ে কোনো কথাই বাহির হচ্ছিল না। এবার সিমি সাকিবের কাছে বসে প্রশ্ন করে, কি হয়েছে আমাকে বলো। যে ফ্লাইটই সালাফে যাচ্ছিল ওই ফ্লাইট অ্যাক্সিডেন্ট করেছে। কি বলছো এসব? একজনও নাকি বেছে নেই। আমাদের তাড়াতাড়ি ওখানে লাশ চিহ্ন করার জন্য যেতে বললো। না, এটা হতে পারে না। আমার ভাই আমাকে ছেড়ে যেতেই পারে না। তুমি মজা করছো তাই না? তুমি আমাকে মিথ্যে বলছো তো? আমি মিথ্যা বলছি না। না, তুমি মিথ্যে বলছো। আমার ভাই আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। আমার ভাইকে তুমি এনে দাও। কেমন বন্ধু তুমি, হ্যাঁ? নিজের বন্ধুকে আঁকড়ে রাখতে পারো না? আমার ভাইটার সাথে শেষবার আমি কথা বলতে পারিনি। ভাই, এ ভাই তুই কোথায়? দেখ, তোর আপু তোকে ডাকছে। আয় না ফিরে। তুই তো জানিস তোর বোন তোকে ছাড়া থাকতে পারে না। ভাই। সিমি আপু আর কিছু বলতে পারল না, অজ্ঞান হয়ে পড়ে গেল। সাকিব ধরে মেঝেতে বসে সিমি আপুর জ্ঞান ফেরানোর চেষ্টা করছে। জান্নাত কাঁদছে আর রনি ভাইয়া বলছে, এসব আমার জন্য হয়েছে তাই না ভাইয়া? আমাকে সেদিন যদি ভাইয়াটা সাহায্য না করতেন তাহলে আজ তার এই অবস্থা হতো না। মা যেন বাকশক্তিহীন হয়ে গেছে, শুধু নির্বাকের মতো তাকিয়ে আছে। এসব আমার জন্য হয়েছে। আমি এসব কিছুর জন্য দায়ী না। সালাফির কিচ্ছু হয়নি। ও আমাকে ছেড়ে কোথাও যাবে না। ও এতটা স্বার্থপর হতে পারে না। ওর কাছে মাপ চাওয়ার অধিকারটুকুও কেড়ে নিতে পারে না। আমি ওকে খুঁজতে যাব। না, আমার ছেলে আমাকে ছেড়ে যেতে পারে না। আমি আমার ছেলেকে খুঁজতে যাব। হঠাৎ মা উঠে দাঁড়িয়ে আব্বার কাছে যায়, গিয়ে ঠাস ঠাস করে চর মেরে বলে, খবরদার ওই নোংরা মুখে আমার ছেলের নাম নিবেন না। সালাফি শুধু আমার ছেলে, আর কারো না। আমার ছেলেকে আমি খুঁজতে যাব, আর কেউ না। সাকিব বাবা, আমাকে নিয়ে চলো না প্লিজ। চলেন আন্টি, আমি নিয়ে যাচ্ছি। না থাক, তোমাকে কষ্ট করতে হবে না বাবা। আজকে আমার ছেলের খারাপ অবস্থা দেখে সবার করুণা হচ্ছে, তাই না? চাই না কারো করুণা। আমার ছেলে যখন কষ্টের সাগরে হাবুডুবু খাচ্ছিল তখন তোমরা মজা নিচ্ছিলে। আমার ছেলেটাকে কষ্ট দিতে প্রেমের অভিনয় করেছিলে। আজ কারো সাহায্য লাগবে না। প্লিজ আন্টি, এভাবে বলবেন না। সালাফিকে আমি কখনোই কষ্ট দিতে চাইনি। শুধু একজন ছলনাময়ের কথাই ভুল বুঝেছিলাম, কিন্তু আমি তাকে নিজের ভাই মনে করি। প্লিজ আন্টি, আমাকে মাফ করে দেন। এই বলে সাব্বির মায়ের পা ধরে কাঁদতে লাগলো। অবশেষে সাব্বির, সিমি, সাকিব, রনি ভাইয়া, জান্নাত, মা এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল।
আব্বা, বড় আপু আর লিমা ঠায় দাঁড়িয়ে থাকলো। লিমা আসার সময় সাব্বির আর মায়ের পা ধরে কান্না করছিল, কিন্তু কোনো লাভ হয়নি, কেউ সাথে নেয়নি। এয়ারপোর্টে পৌঁছাতে দেরি হয়ে গেছে সবার, ডিএনএ নমুনা নেওয়া শেষ। এই কথা শুনে সবাই আরও কান্নায় ভেঙে পড়ল। মা, আমার ভাইটাকে কি শেষবারের মতো একটু দেখতেও পারবো না? ভাইয়া, ভাইয়া তুই ফিরে আয় না প্লিজ। কেউ তোকে আর কিচ্ছু বলবে না। আমি, মা আর তুই দূরে থাকবো, কেউ যাতে তোকে কষ্ট দিতে না পারে। প্লিজ একটা বার ফিরে আয়। হে সিমি, তুই কান্না করছিস কেন? দেখ আমি কি কান্না করছি? আমি তো ওর মা। আমি জানি ওর কিচ্ছুই হয়নি। আমার সন্তান ও। আমি ওকে গর্ভে ধারণ করেছি। আমি ওর সব কিছু বুঝতে পারি। ও আমাদের ছেড়ে কোথাও যেতে পারে না। সিমি আপু মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো, আর সাকিব সাব্বির শুধু ছোটাছুটি করছে। এয়ারপোর্ট থেকে জানিয়ে দেওয়া হয়েছে সকালে সবার লাশ আত্মীয় স্বজনের হাতে তুলে দেওয়া হবে। সবার কান্নাতে রাতটা পার হয়ে যায়। ভোর থেকে সবার লাশ আত্মীয় স্বজনের হাতে তুলে দিতে শুরু করে। লাশ দিতে দিতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়। বিকেলে একজন পুলিশ সাকিবের নাম ধরে ডাকলে সাব্বির, সাকিব আর রনি ভাইয়া এগিয়ে যায়। এরপর তাদেরকে নিয়ে ভিতরে যাওয়া হয়। এরপর একটা লাশ দেখিয়ে বলে, দেখুন, সবার ডিএনএ নমুনা অনুযায়ী সব লাশ আত্মীয় স্বজনদের হাতে হস্তান্তর করা হয়। এখন বাকি শুধু এই লাশটা। আর কোনো আত্মীয় স্বজন নেই, শুধু আপনারা ছাড়া। তাই বলছি, এই লাশটা আপনাদের। লাশটাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। লাশটা পুরাই পুড়ে গেছে, সাদা কাপড়ে ঢাকানো, উচ্চতা আমার মতোই সেম। লাশের উপরে হাত দিয়ে সাব্বির আর সাকিব কান্নায় ভেঙে পড়ল। রনি ভাইয়া ওদেরকে সান্ত্বনা দিতে লাগলো, কিন্তু ওরা কেঁদেই চলেছে। অনেক বোঝানোর পর লাশকে নিয়ে সাব্বির, সাকিব, রনি ভাইয়া বেরিয়ে আসলো। লাশ দেখে সিমি আর জান্নাত দৌড়ে এসে লাশের উপরে পড়ে কাঁদতে লাগলো। ভাই, ভাই কথা বল। কথা বলবি না আমার সাথে? তুই না বলতিস তুই আমাকে ছেড়ে কোথাও যাবি না? ভাই কথা বল না। তুই কি আমার উপর রাগ করে আছিস? আমি কি ভুল করছি? ভাই কথা বল না। তুই আমাকে বকা দে, তবুও ছেড়ে যাস না। তোকে ছাড়া আমি কিভাবে থাকবো বল? ভাই প্লিজ কথা বল। আমি কান ধরছি, আমার উপর রাগ করে থাকিস না প্লিজ। ভাই তুই না বলতিস আমাকে সব সময় আগলে রাখবি? এখন কে আমাকে আগলে রাখবে বল? আমি তোকে আগলে রাখতে পারলাম না। এইসব বলে সিমি আপু কাঁদতে লাগলো। সবাই কাঁদছে, শুধু মা বাদে। মা মূর্তির মতো দাঁড়িয়ে আছে, মা কিছুই বলছে না। অবশেষে আমাকে সাকিবের বাসায় নিয়ে আসা হলো, গোসল করানো হলো। আমার গোসল দিল সাকিব। আমি প্রায়ই ওকে বলতাম আমি ওর আগে মরলে যেন ও আমাকে গোসল করায়। আব্বা, লিমা, বড় আপু এরাও এসেছে আমাকে শেষবারের মতো দেখার জন্য। মা এসেই একটা রুমে সিট কিনে দিয়ে রুমের ভিতর তসবি পড়ছে আর আমার জন্য দোয়া করছে। লিমা অনেকবার আমার লাশটাকে দেখতে চেয়েছে, কিন্তু সাকিব দেখতে দেয়নি। অবশেষে লাশের খাটিয়া সবাই ঘাড়ে উঠাতে গেলে সিমি আপু চিৎকার দিয়ে বলতে থাকে, তোমরা আমার ভাইকে কোথায় নিয়ে যাচ্ছ? ছাড়ো আমার ভাইকে। আমার ভাইয়ের কিছু হয়নি। আমার ভাই আমার উপর রাগ করেছে, তাই কথা বলছে না। রাগ কমে গেলে কথা বলবে। তোমরা আমার ভাইকে কোথাও নিয়ে যাবে না। সবাই সিমি আপুকে শক্ত করে ধরে রেখেছে। অবশেষে লাশটাকে কবরস্থ করা হয়। আব্বা কবরে মাটি দিতে আসলে সাকিব বাধা দেয়। আব্বা অনেক অনুরোধ করে, কিন্তু সাকিব কোনো কথা শুনেনি। কবর দেওয়া শেষে সাকিব আর সাব্বির কবরের উপরে শুয়ে কাঁদতে থাকে। তুই না বলতিস আমরা যেখানে যাব চারজনে একসাথে যাব, বাঁচলে একসাথে বাঁচবো আর মরলেও একসাথে। তাহলে আজ কেন এরকম করলি? আমাদের ছেড়ে কেন চলে গেলি? ফিরে আয় না প্লিজ। আমরা তোকে ছাড়া যে ভীষণ শূন্য। কে আর আমাদের হাসি ঠাট্টাই মাথিয়ে রাখবে? প্লিজ একবার ফিরে আয়। এই বলে সাকিব আর সাব্বির কাঁদতে লাগলো। অনেকে অনেক সান্ত্বনা দিতে লাগলো, কিন্তু ওরা কবরের পাশ থেকে উঠছে না। এরপর ওদেরকে ধরে জোর করে বাসায় নিয়ে আসা হয়। বাসায় আসতেই সিমি সাকিবের কলার ধরে বলতে লাগলো,
কই আমার ভাই, কই কই আমার ভাইকে কোথায় রেখে আসছিস? জানিস না আমার ভাই অন্ধকারে ভয় পায়। যা আমার ভাইকে নিয়ে আয়, প্লিজ নিয়ে আয় না প্লিজ। সবাই কান্নায় ভেঙে পড়ল। এভাবে দুদিন চলে গেল। সাব্বির আর সাকিব প্রতি রাতে কবরের পাশে শুয়ে থাকে। সিমি আপু কিছু খায়নি। হঠাৎ মা খাবার নিয়ে সিমি রুমে প্রবেশ করে সিমিকে বলে, তুই খাচ্ছিস না কেন? তুই আবার কাঁদবি না। তুই জানিস না তোর ভাই তোকে ছেড়ে কোথাও যেতে পারে না? তুই কি তোর ভাইকে বিশ্বাস করিস না? তোর ভাইয়ের কিচ্ছুই হবে না। আমার বাবু আমার করে ফিরে আসবে। আর দেখি আমি তোদের খাইয়ে দিই। তোর ভাই আসলে অনেক বকে দিবে কিন্তু। মায়ের কথা শুনে সাকিব, সাব্বির আর সিমি আপু মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। তারপর মা ওদেরকে খাইয়ে দেয়। অন্যদিকে লিমার অবস্থা খুব খারাপ। সবসময় আমার জন্য কান্না করে, খাওয়া দাওয়া করে না, রুম থেকেও আর বাহির হয় না। সাকিব রনি ভাইয়াকে অনেক রিকোয়েস্ট করে বড় আপুকে বিয়ে করার জন্য। আমার শেষ ইচ্ছার কথা শুনে রনি ভাইয়া রাজি হয়ে যায়। অবশেষে ওদের বিয়ে হয়। সাকিব আর সিমিরও বিয়ে হয়েছে। সাব্বির আর জান্নাতের সম্পর্ক হয়। তারাও অনেক সুখে আছে এখন। কিন্তু রাত হলে সাকিব ভুলে না কবরের পাশে আসতে। আব্বা এখন পুরাই একা হয়ে গেছে। সাকিব আর সাব্বির মাঝে মাঝে লিমাকে দেখতে যায়। লিমা এখন মানসিক রোগীর মতো আচরণ করে। রনি ভাই বড় আপুকে দেখতেই পারতো না, কিন্তু আস্তে আস্তে ওদের সম্পর্ক স্বাভাবিক হয়। এভাবে 4 বছর চলে যায়। 4 বছর পর লিমার মাথায় ব্রেন ক্যান্সার ধরা পড়ে। লন্ডন থেকে একজন স্পেশাল ডাক্তার আসার কথা। ডাক্তার বলে দিয়েছে আজকের অপারেশনে রোগীর বাঁচার সম্ভাবনা 2%। তাই মানবতার খাতিরে মা, সিমি আপু, সাকিব, সাব্বির সবাই এসেছে। সাকিব দেখতে পেল একজন ডাক্তার এবং তার সাথে একজন মহিলা ডাক্তার হেঁটে আসছে। ডাক্তার দুজন ওটিতে ঢুকে পড়ল। দীর্ঘ 2 ঘন্টা পর ডাক্তার ওটি থেকে বেরিয়ে বলল, অপারেশন সাকসেসফুল। আলহামদুলিল্লাহ। এই অপারেশনটা আমাদের কাছে খুব ক্রিটিক্যাল ছিল। আমাদের দেশের ডাক্তার দ্বারা কখনোই সম্ভব হতো না। শুধু এই ডাক্তার দম্পতির জন্য আজ লিমার জীবন বেঁচে গেল। আরেকটা সুখবর আছে। কি সুখবর ডাক্তার? যেখানে অপারেশন করাতে 2 থেকে 3 লাখ টাকা, সেখানে ডাক্তার নিজেই কোনো টাকা নিতে চান নাই। আপনাদের কপাল খুব ভালো। আচ্ছা, ডাক্তারের নাম কি? ডাক্তারের নাম বাবু। বাবু নাম শুনে মা চমকে গেল। আচ্ছা, আমরা কি তার সাথে কথা বলতে পারি? না, এখন না। এখন খুব ক্লান্ত। উনি এখন রেস্ট নেবেন। আচ্ছা, আমরা কি এখন রোগীর সাথে দেখা করতে পারি? না, এখন না। আগে বেডে দিই তারপর। আচ্ছা, ধন্যবাদ ডাক্তার। এরই মধ্যে পুরুষ ডাক্তার হন হন করে চলে গেল। সাকিব এগিয়ে আসলো, কিন্তু নাগল পেল না। কিছুক্ষণ পর মহিলা ডাক্তার বের হয়ে চলে যেতে লাগলো। আবার ফিরে এলো। এসে মায়ের সামনে হাঁটু গেড়ে বসলো। বসে মাকে সালাম দিল। দিয়ে বলতে লাগলো, কেমন আছেন মা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কে? আর আমাকে মা ডাকছেন কেন? আপনি হয়তো ভুল করেছেন। আমি লামিয়া। আর আমি ভুল করছি না মা। আমি কি আপনাকে মা ডাকতে পারি না? আর আমাকে আপনি করে ডাকবেন না প্লিজ, তুই করে ডাকবেন। মনে করবেন আমিও আপনার আরেক মেয়ে। সে না হয় ঠিক আছে। তোমাকে তো আমি আগে দেখিনি। না তুমি আমাকে দেখেছো? তুমি কে বলো তো? আমি আপনাকে দেখছি, অনেকবার দেখছি। আর ওই যে ছেলেটা গেল, আমি তার হবু বউ। আমাকে দেখছো কিভাবে? আর ওই ছেলেটাকে? দেখছি। আর ওই ছেলেটাই হলো বাবু, আমার হবু বর। আমি তোমাকে কখনো দেখিনি। আই, তোমার মুখের মাস্কটা খুলবে কি? না মা, আমি পারবো না। আগে আমার হবু স্বামীর অনুমতি নিতে হবে। আর আপনি সিমি আপু তো? কিন্তু আমাকে চিনলেন কিভাবে? বড় আপুকে চিনতে কি সমস্যা হয়? ছোট বোনকে কি আপনি করে বলে? সরি, আসলে তোমাকে চিনতে পারি নাই তো, তাই বললাম। আচ্ছা, তুমি আমাদের কিভাবে চিনলে? একজন আপনাদের ব্যাপারে খুব সুন্দর করে বলেছে, এত সুন্দর করে বলেছে যে না চিনে উপায় নেই। এটা সাকিব ভাই, তাই না? আপনি আমাকেও চিনেন? না চিনে উপায় কি বলেন? দিনে কমপক্ষে 1000 বার আপনার কথাটা যে শুনি, আর আপনিও আমাকে আপনি করে বলছেন। কথাই বলবো না কারোর সাথে। আচ্ছা, সরি। আচ্ছা, আমার কথা কিভাবে শোনো বলো তো? কে আমার কথা বলে? আচ্ছা, আপনি সাব্বির ভাই, তাই তো?
সে কি আমার কথা বলে তোমাকে? বলে তো। সেই মানুষটাকে সময় হলে বুঝতে পারবেন। আর মা, আমি কাল কিন্তু আপনাদের বাসায় যাব, মনে কিছু করবেন না তো? মনে কিছু কেন করব? দেখো দেখি মেয়ে কি বলে। এটা তো আমার সৌভাগ্য যে লন্ডনের সেরা ডাক্তার আমার বাসায় আসবে। আপনাদের বাসার ঠিকানাটা দেন তো মা। সাকিব তার বাড়ির ঠিকানা দিয়ে দিল। সিমি আপু মাকে বলল, মেয়েটা খুব মিষ্টি, তাই না মা? আজ আমার ভাইটা বেঁচে থাকলে তারও এরকম একটা বউ আসতো, তাই না? এইসব কথা আর বলবি না। আমার ছেলে বেঁচে আছে আর আমার আশেপাশেই আছে। আমি মা, আমি আমার সন্তানের অস্তিত্ব বুঝতে পারি। আমার ছেলে খুব তাড়াতাড়ি আমার কাছেই ফিরবে। তাই যেন হয় মা। আচ্ছা চলো আমরা বাসায় যাই। সালাফি আজ একাই আছে, আমরা ভাবিটাকে হয়তো ভয় লাগছে। তাড়াতাড়ি চলো। সাকিবের কথা শুনে সিমির চোখ দিয়ে 2 ফোঁটা চোখের পানি গড়িয়ে পড়ল। এদিকে আড়াল থেকে একজন সবকিছু দেখছে আর চোখের পানি ফেলছে। আজ কতদিন পর সে তার আপন জনদের দেখছে। তার বুকের ভেতর যেন উলট পালট হয়ে যাচ্ছে। সে আর কেউ না, আমাদের গল্পের নায়ক সালাফি। লামিয়া একটু দূরে যেতেই আবি ওর হাত ধরে একটা রুমে নিয়ে গেলাম, গিয়ে দরজা আটকে দিলাম। লামিয়াকে অগ্নি দৃষ্টিতে জিজ্ঞেস করলাম, এত পাকনামি করার কি ছিল? যদি ধরা পড়ে যেতে? আমি কি তোমাকে বলেছি কারোর সাথে কথা বলতে? আমার অনুমতি ছাড়া কথা বলতে গেলে কেন? লামিয়া মাথা নিচু করে বলল, সরি, আমাকে মাফ করে দাও। তুমি তো জানো এই পৃথিবীতে তুমি আর আব্বু ছাড়া আমার জীবনে আর কেউ নাই। মায়ের আদর, ভাই বোনের ভালোবাসা পাই নাই, তাই তোমার মা আর বোনকে দেখে লোভ সামলাতে পারি নাই। তুমি আমাকে মাফ করে দাও, আমি আর তোমার কথার বাইরে যাব না। এই বলে লামিয়া কাঁদতে লাগলো। আমি ওর কাছে গিয়ে জড়িয়ে নিলাম বুকে। আমাকে মাফ করে দাও পাগলি, আমি বুঝতে পারি নাই। তুমি আমাকে বকা দাও, তবুও কেঁদো না। লামিয়া কেঁদেই চলেছে। আর কোনো উপায় না পেয়ে ওর থুত নিতে হাত দিয়ে ওর মুখটা একটু উপরে তুলে বললাম, আমার রাজকন্যার আম্মুটা কি খুব রাগ করেছে? রাজকন্যার আব্বু তো সরি বলছে, তাকে কি ক্ষমা করা যায় না? এই দেখেন সে কান ধরেছে। এই কথা শুনে লামিয়া ফিক করে হেসে আমার বুকে মুখ লুকালো। আমি কালকে মায়ের কাছে যেতে চাইছি, রাজকুমারের বাবাকে অনুমতি দিবে? এরপর বলল, যথা আজ্ঞা মহারানী। দুজনেই হেসে উঠলাম। পরের দিন সিমি আপু আর মা লামিয়াকে নিয়ে কথা বলছে। সেই সময় লামিয়া হাজির। বাসায় কেউ নেই, তাই হিজাব খুলল। লামিয়াকে দেখে সিমি আপু আর মা তো অবাক, এত সুন্দর কেউ হয়? মা আর সিমি আপু অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। তাদের নীরবতা ভেঙে লামিয়া বলে, মা, আমি আজকে গাজরের হালুয়া আর পায়েস খাবো, খাওয়াবেন তো? লামিয়ার কথা শুনে মা চমকে উঠল, কারণ এগুলো আমার প্রিয় খাবার। মা পায়েস আর গাজরের হালুয়া রাঁধল।